হেমন্ত পিহার মাথায় হাত রাখল। কিছু বলার আগেই জ্যৈষ্ঠ আর চৈত্র এসে হাজির। দুটো হেমন্তের দুই কাঁধে জড়িয়ে ধরে কিছু বলার আগেই ইনিমিনি দৌড়ে এলো। দুটো একসাথে হেমন্তের দুই পা জড়িয়ে ধরে কিছুটা বাদরের মতো ঝুলে পড়ল। এই 5 বাদরের বাদরামি বন্ধ আজ অনেক ঘন্টা। এদের সারদার ছাড়া এরা একা নিঃস্ব। শয়তানের দল শয়তানি করতে পারছে না। যেই হেমন্ত এদের ধমকে ধমকে রাখত, সর্দারের অভাবে এরা সেই হেমন্তের কাছে এসেছে। সবগুলোকে নিজের থেকে ছাড়িয়ে বিছানায় বসালো। এদের মন ভালো করা কঠিন কাজ নয়, তবে আজ কঠিনই মনে হলো। শরীর থেকে নামালেও আবার বেয়ে বেয়ে ইনিমিনি হেমন্তের কোলে উঠল। দুটোকে দুই পায়ে বসিয়ে হেমন্ত জিজ্ঞেস করলো। লাচ্ছি খাবি? কেউ কথা বলল না। হেমন্ত পুনরায় বলল, মামা ট্যুর হবে নাকি রাতে? ইলিশ ভাত খেতে যাবি? এবারে সবাই মাথা নাড়ালো, কেউ যাবে না। অথচ এমনই সময় এরা সারা মাস ভর হেমন্তকে পটায় ঘুরতে নিতে। তপ্ত শ্বাস ফেললো হেমন্ত। ইনিমিনি একসাথে বলে উঠল, হেমু ভাই, আপনি নাই কেন? দুটোর এখনো তোতলানো ভাবই কাটলো না। এদের হেমন্ত কি উত্তর দিবে? কেন নেই পৌষ? হনহনিয়ে দ্রুততার সাথে কদম ফেলে তালুকদার ভিলাতে ঢুকলো তৌসিফ। গাড়ি থেকে নেমেই যত দ্রুত সম্ভব হাঁটা ধরল। সিঁড়ি বেয়ে উঠতেই যেন ঘাম ছুটে গেল। কলিং বেল বাজতেই একজন কাজের লোক দরজা খুলে দিল। তৌসিফ ত্রস্ত পায়ে সোজা রুমে হাঁটা দিল। পিছন থেকে কাজের লোকটা পানি দিবে কি দিবে না জিজ্ঞেস করলেও উত্তর এলো না। তৌসিফ সোজা রুমে ঢুকে দরজা লক করে সম্মুখে তাকালো। বড় বড় নিঃশ্বাস পড়ছে তখনও। বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে পৌষ। তৌসিফের চোখ ধাঁধালো। মেয়েটাকে ভিন্ন দেখাচ্ছে। হাত ঘড়িটা খুলে কাউসে ছুঁড়ে ফেললো তৌসিফ। টাইটা কোনো মতে টেনে খুলে শার্টের বোতাম 3টা খুলে বাঁ হাতে এসিটা অন করলো। অতঃপর দাঁড়ালো পৌষের সামনাসামনি। এই মেয়ে আজ দুপুরে খায়নি। তৌসিফ যে ওকে কল দিয়ে বলল খেতে, মিনুকে দিয়ে বলল যাতে পৌষকে বলে তৌসিফ ব্যস্ত একটু খেয়ে নিতে। কই, এই মেয়ে তো কথা শুনলো না। রাতে খাবে না, দিনে খাবে না, এরপর তেড়া ব্যাকা হয়ে পড়ে থাকবে। এসব চলবে না তৌসিফের কাছে। একদম তার কাটার মতো সোজা বানিয়ে রাখবে তৌসিফ। গম্ভীর কণ্ঠে ডাক পড়ল। বুশরাত, পৌষ এক ডাকে উত্তর দেওয়ার মেয়ে না। অন্তত বিয়ের 19 ঘন্টায় তো তৌসিফ জেনে গিয়েছে। মেজাজ মুহূর্তেই খিটমিট হয়ে গেল যেন। নিজের বলিষ্ঠ হাতে পৌষের বাহু টেনে ধরে হঠাৎ সজোরে টান দিতেই শোয়া পৌষ দাঁড়িয়ে গেল। মুহূর্তের মাঝে ঘটা ঘটনায় স্তব্ধ পৌষ। বুকটা অসম্ভব গতিতে ধুকপুক ধুকপুক করে যাচ্ছে। তৌসিফ পৌষের বাহু ধরে একদম নিজের কাছাকাছি নিয়ে এলো। ওর অর্ধ ভেজা ঘরমাক্ত দেহটা লেগে আছে পৌষের সাথে। এতটা কাছাকাছি এই প্রথম কোনো পুরুষের সাথে লেগে দাঁড়িয়েছে পৌষ। পুরুষ নালী ঘামের গন্ধটা বাজে ঠেকল নাকে। সরার জন্য মোচড়াতে নিতে নিলেই তৌসিফ আরো চেপে ধরল। পৌষ ক্রমে ক্রমে শক্তি হারাচ্ছে। এতটা কাছে তৌসিফ আসাতে যেন হুঁশ হারাবে মেয়েটা। তবুও নিজের তেজস্ক্রিয় রূপ বজায় রাখতে রাগী গলায় বলল, ছাড়ুন আমাকে, অসভ্য লোক, নোংরা পুরুষ, কেন ধরেছেন আমাকে? ছাড়ুন বলছি, আপনার নোংরা হাতে স্পর্শ করবেন না আমাকে। দুই হাতে মেলে এবার একদম পৌষকে নিজের সাথে জড়িয়ে ধরল তৌসিফ। অতি সত্বর দুটি দেহ যেন একের ভাঁজে এক সজ্জিত হলো। লম্বা চওড়া বলিষ্ঠ দেহের মাঝে লুকিয়ে গেল পৌষ রাত। এইবার পৌষ নড়তে পারল না, নড়ার সুযোগটুকু মিলল না। শুধু মুখে মৃদু গোঙানি শোনা গেল, যা মিলিয়ে গেল এই উষ্ণ আলিঙ্গনে। মিনিট 2 যেতেই তৌসিফের বাঁধন ঢিল ছাড়ল, তবে পুরোপুরি ছাড়ল না সে। পৌষের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, অসভ্য হই, নোংরা হই, তোমারই বুশরাত। মানিয়ে নাও, নয় আমি নিজেকে তোমার অভ্যাসে পরিণত করে নেব। এক বিরল অভ্যাস। আপনি কোনোদিন আমার অভ্যাস হবেন না, আপনি হবেন বদ অভ্যাস। তৌসিফ মৃদু হাসল, গা জ্বলল তাতে পৌষে। এবার একদম পৌষের কানে ঠোঁট সুই সুই করে বলল,
বদভ্যাস ত্যাগ করা যায় না বৈশরাত। আমি রাজি তোমার বদভ্যাস হতে। কথাটা বলেই ওকে ছেড়ে দাঁড়ায় তৌসিফ। পৌষ প্রায় পড়ে যাওয়ার মতো বিছানায় বসে পড়ল। তৌসিফ শার্ট পুরোটা খুলতে খুলতে বলল, জড়িয়ে ধরো দিয়ে অবস্থা তোমার। সকালে যে সাহস দেখালে, আমি তো ভাবলাম রাতে দুজন। দরজায় নখ পড়তেই তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? ভাইজান, বড় আপা ডেকেছিল আপনাকে। বড় ভাইজানের বাসায় আছে এখন। শুনেছি। কাজের লোকটা চলে যেতেই তৌসিফ এবার ফ্রেশ হতে চলে গেল। পৌষ বুকে হাত দিয়ে বসে রইল। এতটুকু কাছে আসায় তো ওর সহ্য হচ্ছে না, সেখানে কিভাবে থাকবে পৌষ তৌসিফের সাথে। 20 মিনিটের মাথায় তৌসিফ বেরিয়ে এলো। এবার ভদ্রমতো এক টি শার্ট পরে এসেছে। হাফ ছাড়ল পৌষ। তৌসিফে ভেজা চুল মুছতে মুছতে বলল, এত করে বলার পরও খাওনি কেন? তৌসিফ দম ছাড়ল। অতঃপর পৌষের সামনে দাঁড়িয়ে এর থুতনিতে আঙুল ছুঁয়ে তা উঁচু করে বলল, এই তৌসিফ তালুকদার বারবার সুযোগ দিচ্ছে তোমাকে বৈশরাত। এক কথা একবার জিজ্ঞেস করতে উত্তর দেবে, বারবার জিজ্ঞেস করতে হবে কেন? এরপর থেকে যেন মনে থাকে, আমাকে রাখিও না। আমি রাগ দেখাতে চাই না বৈশরাত। প্রচুর জঘন্য আমার রাগ, তুমি সহ্য করতে পারবে না, একদমই না। পৌষের মনে পড়ল মিনুর কথা। মাথাটা নামিয়ে বলল, ক্ষুধা লাগেনি। মিথ্যা বলো না বৈশরাত, চলো খাবে। বলে পৌষের হাত ধরে উঠালো। টেবিলে নিজের চেয়ার টেনে বসিয়ে দিয়ে ভাতটা পর্যন্ত বেড়ে দিতে দিতে বলল, সবটুকু শেষ করবে। পৌষের প্লেট পুরোটা সাজিয়ে দিয়ে তৌসিফ নিজের খাবার নিল। খেতে খেতে ফোনে কারোর সাথে কথা বলছে। পৌষ আর মাথা তোলেনি। লোকটা খেতে বসে কথা বলছে। এক হাতে এখনো ভাত মাখা, না খেতে পারছে না উঠতে। কোনো মতে শুধু মুরগি দিয়ে খেয়েই উঠে গেল পৌষ। তৌসিফ যে চোখ ঘুরালো, ওকে তা দেখেও না দেখার ভান মতো করে সেখান থেকে কেটে পড়েছে ও। ফোনে কথা বলার দরুন পৌষকে কিছু বলার সুযোগটুকুও পেল না। এই মেয়ে যে সুযোগের সদ্ব্যবহার করবে তা তৌসিফ পূর্বে বুঝিনি। কথা শেষ করে নিজেও খেয়ে উঠে পড়ল। সামনের দিকে পা বাড়াবে এমন সময় হঠাৎ প্লেট গোছাতে গোছাতেই কাজের লোকটা বলে উঠল, ভাইজান, মিনু দরজা আটকে বসে আছে। কেন? ছোট ভাবির রুমে গিয়েছিল, এরপর কি হলো জানি না। চেহারার আতঙ্ক নিয়ে কথাটা বলল মহিলা। তৌসিফ কপাল কুঁচকালো, জিজ্ঞেস করলো, ডাকনি? ডেকেছিলাম, দরজা খোলে না। দুপুরে খায়নি? জি না। তৌসিফ মিনুর দরজায় টোকা দিয়ে ডাকলো। বিনু, দরজা খোলো। তৌসিফের এই আদেশ অমান্য করার সাহস মিনুর নেই। দরজা মুহূর্তে খুলে গেল। শ্যামলা মুখটা কেঁদে কেঁদে নীল হয়ে গিয়েছে যেন। তৌসিফকে দেখা মাত্র লাই বেড়ে গেল ওর কয়েক গুণ। নাকের পানি চোখের পানি এক করে ফুপাতে লাগলো। তৌসিফ দরজাটা অল্প ভিড়িয়ে দিয়ে বলল, কি হয়েছে? কেন কাঁদছো? আমাকে অপমান করেছে, খারাপ ব্যবহার করেছে, কাঠখট্টা কথা শুনিয়েছে। আমি এখানে থাকবো না। আপাকে বলুন আমাকে নিয়ে যেতে। বলেই আবারও অঝোর ধারায় কাঁদতে লাগলো মিনু। তৌসিফ ফোঁস করে দম ছেড়ে বলল, কেঁদো না মিনু, তোমার আবার চলে আসবে শীঘ্রই। আর বৈশরাত ভালো মেয়ে, তোমাকে আদর করবে। হয়তো এখন কিছুটা ডিস্টার্ব, তাই রেগে কথা বলেছে। আমাকে আপনার রুম থেকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, দুপুরে খাওনি তাই না? যাও খেয়ে নাও, ঠিক হয়ে যাবে সব। আর কথা বাড়ালো না তৌসিফ। যেই না রুম থেকে ভেড়ানো দরজা খুলে বের হবে, অমনি দেখলো পৌষ ওর দিকে তাকিয়ে আছে। মুহূর্তে কিঞ্চিত ভড়কালো তৌসিফ। পৌষ কখন থেকে এখানে দাঁড়ানো বুঝলো না, তবে এটা ঠিকই বুঝলো মিনুর রুম থেকে ওর বের হওয়া মোটেও সহজ বা সাধারণ চোখে পৌষ দেখেনি। তৌসিফ কিছু বলার চেষ্টা করবে তার আগেই গটগট পায়ে রুমে চলল পৌষ। তৌসিফও রুমে ঢুকলো। পৌষের পিছনে গিয়ে দাঁড়ানো মাত্রই ঝাঁঝালো গলায় পৌষ বলে উঠল, দূরে থেকে কথা বলুন। তৌসিফ চোখ বুজিয়ে শ্বাস নিল। অতি থমথমে গলায় বলল, দেখো বৈশরাত, আগে যা করেছো ভুলে যাও। অনেক কিছু বলেছ, আমি বারবার বলছি, আমাকে রাখিও না। থাকবো না এখানে আমি। গলা নামিয়ে কথা বলো বৈশরাত। কেন গলা নামিয়ে কথা বলবো?
আপনি জেনে শুনে কেন আমাকে বিয়ে করলেন? একজনকে ভালোবেসে জেনেও কেন আমাকে বিয়ে করলেন? কাজের মেয়ের ঘরে দরজায় গিয়ে ফিসফিসানি করবেন, আবার রুমে ঢুকে আমাকে বলবেন গলা উঁচু করে কথা না বলতে? জঘন্য পুরুষ আপনি। তৌসিফ বরাবরই নিজেকে ঠান্ডা রাখতে জানে। সে জানে তার রাগ কতটা জঘন্য। পৌষের বাহু চেপে ধরে ওকে একদম নিজের কাছে টেনে নিল। এক হাতে ঘাড়টা আলতো চেপে ধরে বলল, ওই ছেলেকে ভুলে যাও। লজ্জা লাগে না এটা বলতে? তোমার লজ্জা হওয়া উচিত। নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে প্রেমিকের কথা বলছো। কি চান আপনি? তোমাকে। পৌষ তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। গায়ে থাকা ওড়নাটা টেনে সরিয়ে দিয়ে বলল। নিন। তৌসিফ বুঝল পৌষ কথার ডাবল মিনিং বের করেছে। কিছু বলার আগেই পৌষ বলল, যেখানে নিজের পরিবারে আমার মতামতের অপেক্ষা করলো না, সেখানে আপনার মতো পুরুষের থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই। যা খুশি করুন। এনিথিং? করার মতো আছেটাই কি? আর তো কিছুই নেই। এটার জন্যই তো বিয়ে করেছেন। কাছাকাছি আসা ছাড়া বিয়ের আর কোনো কারণ হয় না। আপনার জন্য অন্তত না। তুমি নিজে একদিন ধরা দেবে পুষ্রাত। আপনার স্বপ্নে নোংরা লোক। তৌসিফ ধীর পায়ে এগিয়ে এলো। হাত পা খিসে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল পৌষ। দুই দাঁতের পাটি একটার সাথে আরেকটা পিষে ধরেছে ও। তৌসিফ এবার একদম কাছে দাঁড়ালো। হাত রাখলো পৌষের দুই গালে। অতি দক্ষ ভঙ্গিতে সে হাত বুলালো পৌষের সারা মুখময়। চোখ থেকে নিয়ে থুতনি পর্যন্ত বিস্তর হাতের ছোঁয়া দিল। পুরুষের খসখসে হাতের এহেন রূপ স্পর্শ যে হয় তা জানা ছিল না পৌষে। তৌসিফের এই দক্ষ হাতের আদুরে স্পর্শগুলো ক্রমে ক্রমে গ্রাস করে যাচ্ছে পৌষকে। অথচ পৌষকে সে কাতর স্পর্শ দেয়নি, শুধুমাত্র মুখময় হাতের স্পর্শ, তাতেই মেয়েটা নেতিয়ে যাচ্ছে। পৌষের দাঁতের পাটি দুটো আলগা হয়ে গেল। শক্ত করে দাঁড়িয়ে থাকা শরীরটা মুহূর্তে নেতিয়ে এলো। মুঠ করা হাতটা ছুটে গেল। তৌসিফ সর্বশেষ শুধু পৌষের দিকে মুখটা এগিয়ে নিয়ে আসছে। বদ্ধ চোখদয় সবেই খুলছিল পৌষ, তার দেহ টলছে। তখনই দেখা মিলল তৌসিফ এগিয়ে আসছে। পৌষ খিচে চোখ বুজে নিল। উষ্ণ আর্দ্র ওষ্ঠাধারের এক ছোট স্পর্শ পেল থুতনিতে। ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র ছিল এই স্পর্শ। তবে পাগল হয়ে গেল পৌষ। সে পাগল হলো নাকি তাকে বানানো হলো? তৌসিফের মতো পুরুষ জানে কিভাবে নারীকে ঘায়েল করা যায়। ওষ্ঠ চুম্বনের থেকেও অতি আবেশপূর্ণ ছিল এই থুতনি চুম্বন। তৌসিফ সরে যেতে নিলেই অনুভূতির জোয়ারে ভাসা পৌষ তার মাথার পিছনের চুল আঁকড়ে ধরল। উচ্চতায় ছোট হওয়ার দরুন ঝুঁকে গেল তৌসিফ। দিক বিদিক শূন্য প্রায় পৌষ আচমকায় তৌসিফের ওষ্ঠে নিজের ঢাল তরোয়াল ছাড়া আক্রমণ চালিয়ে দিল। হৃষ্টপুষ্ট এক যৌবন পোড়া পুরুষের জন্য এটাই যথেষ্ট ছিল। তবুও সে সময় দিল পৌষকে। পৌষ পারল না কিছুই। তৌসিফ পাক্কা আঙুলে কড় গুনে 1 মিনিট সময় নিল। এই পৌষ আর পারছে না, তাই সে নিজেই পৌষের কোমর জড়িয়ে ধরে উঁচু করে নিজ বরাবর করে নিল। অতঃপর শেখালো পৌষকে চুম্বন করার পদ্ধতি। দম বন্ধ করা অবস্থায় বেকায়দায় পড়ল পৌষ। চাপদাড়িযুক্ত তৌসিফের গালে হাত রেখে সরাতে চাইল নিজের কাছ থেকে। সক্ষম সে হলো না, হওয়ার কথাও তো না। পাক্কা 2 মিনিট তৌসিফ যখন ছাড়ল, তার বুকেই হেলে পড়ল পৌষ। তৌসিফ ফিসফিস করে বলল, হাউ ওয়াজ দ্য কেস হানি? হাঁপিয়ে ওঠা পৌষ চাইল হাপুস নয়নে। তার শ্বাস প্রশ্বাস গতি পায়নি এখনো। কোনো মতে সরে এলো তৌসিফের বুক থেকে। হাঁপাতে হাঁপাতেই বলল, জঘন্য। সিরিয়াসলি? সিগারেটের গন্ধে আপনার মুখে জঘন্য নোংরা লোক। সামনে আসবেন না আমার। বলে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল পৌষ। এটা কি হলো? কেন হলো? কে করলো? পৌষ? হায় কপাল! এই সোনামুখ মুখটা তামা তামা কে করলো? এই তৌসিফ তালুকদার? না না না, তৌসিফ করেনি, পৌষ নিজে করেছে। এই মুখ কোথায় লুকাবে পৌষ? কাকে দেখাবে? এই পর্যন্ত 3 বার ব্রাশ করে ও কুল হলো না ওর। ভুলতে পারল না ফেলে আসা মাত্র সেই 3 মিনিট সময়।
তৌসিফের সেই ছোঁয়াতে কি যে হলো ওর, সব ভুলে গিয়ে কি থেকে কি করে ফেললো পৌষ। দুই হাতে মুখ চেপে ডুকরে উঠল মেয়েটা, বারবার বলতে লাগলো, তোমার পুষি খারাপ, সে অনেক খারাপ, তুমি তাকে ভুলে যাও, কোনোদিন আমার সামনে এসো না। তোমার পুষি এই মুখ কোনোদিন দেখাতে পারবে না তোমাকে, কোনোদিন না। ফিরে এসো না, এই মুখও হয়েও না কোনোদিন। তোমার পুষি আর স্বেচ্ছায় নরকবাসও করে ফেলেছে, তার প্রেমের সুধা পান করেছে তৌসিফ তালুকদার। আমাকে কোনোদিনও মাফ করো না তুমি, কোনোদিনও না। দেহ এবং মন, এদের দ্বন্দ্ব আজন্মকাল। এই মন হাজারবার বারণ করে, অস্বীকার করে পরিস্থিতি, কিন্তু এই দেহ, সে বারণ মানতে নারাজ। মনের খোরাক এবং দেহের চাহিদা দুটো ভিন্ন জিনিস, এদের কম্পারিজন চলে না। এই দেহের কাছে মন হেরে যায়। এই হারা যে কতটা হীনমন্যতার, তা সে জানে যে ভুগেছে। পৌষের মন চাইছে নিজের এই দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে। কেন সে নিয়ন্ত্রণ হারালো? কেন তৌসিফের পরশে সে গলে গেল? কেন দেহের উপর জোর খাটাতে পারল না? তৌসিফের দোষ এখানে নেই, সে শুধু তার পুরুষাতের দক্ষ আদর পৌষের মুখময় দিয়েছে। কেন পৌষ সেই আবেশে ঘরে চলে গেল? কেন স্বেচ্ছায় নিজেকে ঠেলে দিল তৌসিফের কাছে? দুই হাতে মুখ চেপে কেঁদে উঠল পৌষ। কান্নার শব্দ যাতে বাইরে না যায় তাই ওড়নাটা গুজে দিল মুখে। ওর শব্দহীন কান্নায় গুমোট এক পরিবেশ সৃষ্টি হতে হতেই হঠাৎ পৌষের খেয়াল হলো ওয়াশরুমে কান্না করা উচিত না। এতে করে এখানে উপস্থিত জিন আলিঙ্গন করে। ভয়ে শিউরে ওঠে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসলো। তৌসিফ রুমে না থাকায় কিছুটা স্বস্তিও পেল বটে। হঠাৎ কিছু ঝাঁঝালো কণ্ঠর কানে আসা মাত্র পৌষ রুমের বাইরে উকি দিল। চোরের মতো বোঝার চেষ্টা করলো কি হচ্ছে এখানে। পরক্ষণে মনে হলো পৌষ কেন চোরা চোখে দেখবে, ও দেখবে বীরের চোখে। এ কথা মনে হতেই ঢ্যাং ঢ্যাং পা ফেলে সামনে বাড়ল। এই বিলাসবহুল ফ্ল্যাটটা ওর দেখা হয়নি, তবে কথার শব্দ কোথা থেকে আসছে তা বুঝতে পেরে পৌষ সামনে বাড়ল। অপরিচিত কিছু মুখের মাঝে শুধু তৌসিফ আর তায়েফাকেই চিনল। কিছু ঘুরে থাকায় তৌফিক তালুকদারকে চিনল না। তখনই হঠাৎ তৌসিফ দেখলো পৌষ এদিকে আসছে। ওর দিকে তাকিয়ে তৌসিফের রাগ হলো। গরম চোখ দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। পৌষ একবার তাকাতেই থমকালো, ভড়কালো। ইশারায় তৌসিফ ওকে যেতে বলতেই পৌষ তেড়ার মতো দাঁড়িয়ে রইল ঠায়। দাঁত চেপে এবার তৌসিফ ওখান থেকেই বলল, ভেতরে যাও। তৌসিফের কথা শুনে বাকিরাও তাকালো পৌষের দিকে। যেই না তৌফিক তালুকদার তাকালো অমনি পৌষ ফাটা চোখে দেখলো সমানতালে চোয়ালটা নড়তে লাগলো। কেন জানি কান্নার আগেই মেয়েটার চোয়াল কাঁপে, ঠোঁট দুটো অনবরত কাঁপতে থাকে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসিফ এবার দ্রুত পদচারণ করে এগিয়ে আসতে নিলেই পৌষ তাড়াতাড়ি তৌফিক তালুকদারের কাছে ছুটে আসতে চায়, তবে পারে না। তৌসিফ আগে ওকে ধরে ফেলল। ছুটার আপ্রাণ চেষ্টা করেও লাভ হলো না। অপরদিকে তৌফিক তালুকদার নির্বাক, সে কথা বলছে না। কেন এগিয়ে আসছে না পৌষ খুঁজে পেল না। তৌসিফের শক্তির সাথে পৌষ পারল না। ওকে টেনে রুমে এনে কিছুটা ছুঁড়ে মারে বিছানায়। মুখ উল্টে পড়ল পৌষ। নরম বিছানা, ব্যথা পাওয়ার প্রশ্ন ওঠে না, তবে পৌষ কেঁদে উঠল। তৌসিফ দরজা আটকে ওর সামনে এসেই টেনে তুলে গম্ভীর কণ্ঠে বলল, আক্কেল নেই তোমার? এইভাবে অরুণাচলের বাইরে কেন এসছিলে? ভেতরে যেতে বললেও শুনলে না। কতগুলো পুরুষ ছিল এখানে পুষরাত? গুনিনি। তৌসিফ অবাক হলো। গুনেনি মানে? পুরুষ গুনেনি? তৌসিফ কি এটা জিজ্ঞেস করেছে? কিছু বলার আগেই পৌষ ওড়না পেঁচিয়ে নিল। উঠে দাঁড়াতেই তৌসিফ ওর হাত টেনে ধরে বলল, কোথায়? বাহিরে। কি দরকার? তৌফিক তালুকদারের সাথে কথা আছে আমার। ভুরু জোড়া মুহূর্তেই কুঁচকে গেল তৌসিফের। বড় ভাইয়ের সাথে পৌষের কি কথাই বা থাকতে পারে? সন্দেহের বশেই জিজ্ঞেস করলো, কি কাজ বড় ভাইয়ের সাথে? আপনাকে বলতে বাধ্য নই আমি। ঝাঁঝালো গলায় বলেই নিজ হাত ছাড়াতে চাইল। তৌসিফ ওকে টেনে ধরে বলল, 1000 বার বাধ্য তুমি পুষরাত। আর রইল বাকি কথা, এই কাটা ঠোঁট নিয়ে কোথায় যাচ্ছ? নিশ্চিত ভাসুরের সামনে লজ্জা পাবে। পৌষ তেতে উঠে বলল, উনি আমার ভাসুর নন, ছাড়ুন আমাকে।
উনি তো আমাকে দেখলো, তাহলে কেন কথা বললো না? আমি কি কোনো দোষ করেছিলাম? কেন কথা বললো না? তৌসিফ বুঝে উঠতে পারছে না কি কথা থাকতে পারে। জিজ্ঞেস করেও লাভ হচ্ছে না। ও নিজে থেকেই বলল, বাবু আসবে কাল, সেটাই বলতে এসেছে। এখন ঝামেলা করো না পুষরাত, ছেলেটা অনেকদিন পর বাসায় আসছে। বাবু কাল আসবে শোনা মাত্রই থম মেরে গেল পৌষ। তৌসিফ ওকে শান্ত হতে দেখেই ওর মাথায় হাত রাখে। ঝট করে ওর হাত সরিয়ে দেয় পৌষ রাত। তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছড়ে, আপনার লজ্জা লাগবে না কাল? তৌসিফ ভাবলো হয়তো বিয়ের কথা বলছে, তাই সোজাভাবে বলল, বাবু সবচেয়ে বেশি চাইতো যাতে আমি বিয়ে করি, নতুনভাবে সব শুরু করি। তাচ্ছিল্য হাসল পৌষ। তৌফিক থেকে মুখ সরিয়ে নিয়ে বলল, বাহ, খুব বেশি খুশি হবে। হওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই হবে, 100 বার হবে। তৌসিফ বুঝল না ওর কথা। ওকে বসতে বলে বাইরে গেল কথা বলতে। তবে মাথায় গেঁথে রইল পৌষের বলা প্রতিটা কথা। হক বাড়ির পরিবেশের পরিবর্তন ঘটালো গেল না। আজ চৈত্রর সাথে বড়সড় একটা কাণ্ড ঘটে গেল। বাড়ির শান্ত ছেলেটা আজ বাবার সাথে বেয়াদবি করেছে। বিষয়টা ক্ষুদ্র হলেও আগে থেকেই বাবার উপর ক্ষেপে থাকা চৈত্র আজ ফুঁসে উঠেছে। কেন পৌষাপাকে এমন বাড়ির বউ করা হলো? এই প্রশ্নের উত্তর দিতে যখন ওর বাবা ছেলেকে ধমক দিল, তখনই চৈত্র ঝাঁঝালো গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, কেন দিবে না বিয়ে? সম্পত্তি কম পড়ে যাবে না তোমাদের? না হলে কেন বড়লোক বাজে পুরুষের সাথে বিয়ে দিতে হলো? কথাগুলো বলা মাত্রই সজোরে একটা টানা চড় পড়ল ওর গালে। হেমন্ত বাসায় না থাকায় ঘটনাটা ঘটেছে। বাবার হাতে চড় খেয়ে চৈত্র থেমে যায়নি। উল্টো রাগ ফুঁসতে ফুঁসতে বলল, পারবে এই শরীরের জোর দেখাতে? এছাড়া তোমরা ভাইরা আর পারবেই বা কি? বলেই রুমে চলে যায় ও। জ্যৈষ্ঠ ছুটল ওর পেছনে। ইনিমিনি আর পিহাও বাদ রইল না। সমান তালে ইনিমিনি কেঁদে যাচ্ছে। এই মুহূর্তে বিরক্তই হলো। কেন তাদের একসাথে কাঁদতে হবে? জন্ম একসাথে হলেই কি সব একসাথে হতে হবে? চৈত্র রেগে দিয়ে দিল এক ধমক। আমার রুমে কি? যা বের হ, থাপ্পড়ে গাল লাল করে দিব। ভ্যা ভ্যা সারাক্ষণ শুধু। সবসময় আদর আদর কথা বলা চৈত্র ভাই যে এভাবে ধমকে দিবে কে জানতো। এবার কাঁদতে কাঁদতে দুটো চৈত্রর কোলে উঠে বসলো। দুই পাশ থেকে গলা জড়িয়ে ধরে হিসকি তুলে বলল, তোমার ব্যথা হচ্ছে ভাই? আমি গালে পাপ্পি দেই? ব্যথা থাকবে না, দেই? দুটো একসাথে একই কথা বলল। চৈত্র রাগ পড়ে গেল। দুটোর মাথায় আদর করে দিতেই গদগদ হয়ে ওরা চৈত্রর গালে চুমু খেল। জ্যৈষ্ঠ ওদের সামনে এসে বলল, কি দরকার ছিল এভাবে তর্ক করার? লাভ কি হলো? হেমভাই থাকলে না হয় এক কথা ছিল। চৈত্র ইনিমিনিকে কোলে বসিয়েই বলল, এই প্রতিবাদটা আগে করতে পারলে পৌষাপা আজ এখানেই থাকতো। ইহা মাথাটা নিচু করে বলল। হেমু ভাই শুনলে রেগে যাবে। চৈত্র হতাশ হয়ে গেল। পৌষাপাকে ওরা অনেক ভালোবাসে। হেমন্ত বাসায় ফিরল রাতে। পিহা পই পই করে সবটা জানাতেই হেমন্ত হাসলো। পিহা অবাক হলো হেমু ভাইকে হাসতে দেখে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, তুমি হাসছো? তো কাঁদবো? চৈত্র ভাই অনেক রেগেছিল। তুই বুঝবি না, যা ঘুমাতে যা। পরে যাব। তুমি খাবে না? চাচি ডেকে গেল তো। পিহা যেতেই বিছানায় গা এলিয়ে দিল হেমন্ত। আজ একটু বেশি ক্লান্ত লাগছে। রাতে আজ কিছুতেই একসাথে ঘুমাবে না পৌষ। ও গিয়ে লুকালো পাশের রুমে। না জানি দিনের ঘটনার পর এই লোক লাই পেয়ে বাদরের মতো গাছে ওঠে কিনা। বলা তো যায় না, রিক্স নিতে চায় না পৌষ। দরজাটা লক করে শুয়ে পড়ল পৌষ। রাত গভীর, 2টো বাজে। খুট করে লকটা খুলে তৌসিফ রুমে ঢুকলো। ক্ষুধায় পেট চুচু করছে পৌষের। রাত বাড়ার সাথে সাথেই ক্ষুধা বাড়ে ওর। সারাদিন না খেলেও চলে, তবে রাতে খেতেই হবে। যেই না উঠবে অমনি ওকে কোলে তুলে নিল তৌসিফ। আচমকে এমন হওয়াতে ভূত ভূত বলে চিল্লাই পৌষ। তৌসিফ ধমকে উঠে বলল, আরে আমি? নামান আমাকে, অসভ্য লোক। কি অসভ্যতা নাই বললাম? নামান বলছি। তৌসিফ নামালো রুম নিয়ে। টেবিলে বসিয়ে বলল, খেয়ে ঘুমাও। খাবার দেখে না করল না পৌষ। চুপ করে খেয়ে নিল।
ক্ষুধা লাগাতে একটু বেশিই খেলো। হাত ধুয়ে উঠে যেতে নিলেই তৌসিফ আটকে ধরল, নিজের দিকে ঘুরিয়ে বলল, পৌষরাত, কথা ছিল, শুনবে? না। মুখের উপর এমন কথা আজ পর্যন্ত কেউ বলেনি তৌসিফকে। তৌসিফ পৌষের গালে হাত ছুঁয়ে কিছু বলতে নিলেই ওর হাত সরালো পৌষ। তৌসিফ পুনরায় সেই হাত ধরতেই পৌষ ঝটকা মেরে সরিয়ে দিল। এবার তৌসিফ যেন খেপল কিছুটা। পৌষের গাল দুটো অল্প চেপে ধরে এগিয়ে আসতে আচমকা পৌষ ওকে সজোরে ধাক্কা মেরে দৌড়ে চলে গেল পাশের রুমে। দরজা লক করে এবার ছিটকিনিটাও তুলে দিল। ওর চোখে এখনো ভাসছে আজকে তৌসিফ তালুকদারের সেই নির্লিপ্ত চাহনি। সাত সকালে তালুকদার ভিলাতে হইচই পড়ল। বাড়ির ছেলে আজ অনেকদিন পর ফিরে এসেছে। প্রকৃতিতে ঘেরা সম্পূর্ণ চারপাশ, এর মাঝখানে সুন্দর তিনতলা বিশিষ্ট বড়ই তালুকদার বাড়ি। বাড়িটার একদম মুখ বরাবর সামনে বাধাই করা পুকুর। পুকুরটার কিনারায় গাঁট বেঁধে দাঁড়িয়ে আছে সুবিশাল কৃষ্ণচূড়া গাছটা। পুরো এলাকাতে এমন বাড়ির দেখা মিলবে না। মেইন সড়কের পাশে এহেন বিলাসবহুল বাড়ি শুধু তালুকদারের। এদের বাপদাদারাই নাকি কোনো এক কালে এই এলাকায় জমিদারি করত। মুক্তিযোদ্ধার খেতাবও আছে তাদের বাবাদের। তালুকদার বংশটা বেশ বড়। বর্তমানে ছড়িয়ে ছিটে থাকলেও নিজেদের বাড়িঘর ঠিকই আছে এলাকাতে। মাঝে মধ্যে এসে ঘুরে যান, পুরো এলাকা হেঁটে বেড়ান। তবে তৌসিফ তালুকদারের বাবা এখানেই ছিলেন, যদিও তাদের বিদেশি শহর ঢাকার সুনামধন্য এলাকাতেও বাড়ি আছে। তবে ওই যে বাবা চাচাদের কবর এখানে, মায়ের কবর এখানে, চাইলেও ছেড়ে দূরে যেতে পারেনি ওরা। এলাকায় এই সাইডে সহ আশেপাশে জায়গা জমি কিনে ক্ষমতা তাদের এখন শিখরে। কালো বড় গাড়িটা মেইন সড়কে সাই সাই চললেও বাড়ির সড়কে আসাতেই গতি কমালো। পুকুরের পাশের রোডটা দিয়ে ঢুকতেই দারোয়ান বড় গেটটা খুলল। গাড়ি ঢুকা বের হওয়ার জন্যই এই গেটটা খোলা হয়, অন্যথায় ওরা পকেট গেটই ব্যবহার করে। এছাড়াও দেখা যায় রোজার ঈদে শাড়ি লুঙ্গি বেলানোর সময় অথবা কুরবানির ঈদে গোশত বিলানোর সময় বড় গেটটা খোলা হয়। কালো গাড়িটা বাড়ির নিচে ঢুকতেই ডোর খুলে বেরিয়ে এলো আদিত্য তালুকদার। তৌফিক তালুকদার ছেলেকে দেখেই প্রশস্ত হাসলেন। আদিত্য বাবাকে দেখেই জড়িয়ে ধরল। পাশেই দাঁড়িয়ে আছে তৌসিফ। সবে ঘুম থেকে উঠে আসায় পরনে এখনো পাতলা একটা টি শার্ট আর ছাই রঙা ট্রাউজার। বাবাকে ছেড়েই চাচাকে জড়িয়ে ধরেও। তৌফিক ওর পিঠ চাপড়ে বলল, কেমন আছিস? একদম ঠিক। হাউস দ্য ট্যুর? বেস্ট। এবার চাচ্ছু, মেজু চাচ্ছু কোথায়? তৌফিক তালুকদার পাশ থেকে বললেন, মেজো বাসায় নেই, জরুরি কাজে ফিনল্যান্ড গেল গত রাত। মুখে ছোট্ট করে ওহ বলে তৌসিফকে ছেড়ে দাঁড়ালো আদিত্য। হাসি মুখে জিজ্ঞেস করলো, চাচ্ছি কোথায় চাচ্ছু? তৌসিফ মৃদু হেসে বলল, ঘুমাচ্ছে। তৌফিক তালুকদার মাছ থেকে বললেন, আগে উপরে চলো, তোমার আম্মু অপেক্ষা করছে। আগে নতুন চাচি দেখবো আপু। বলেই তৌসিফের সাথে তিনতলায় চলে গেল আদিত্য। তৌফিক তালুকদার থামাননি। সত্যি এক না একদিন আদিত্য জানবেই। ভালো হবে যদি আগেই জেনে যায়। ভয়টা শুধু তৌসিফকে নিয়ে। আপাতত তৌসিফের ওখানে না গিয়ে ফোনটা হাতে তুলে কাউকে কল দিতে দিতে নিজের ফ্ল্যাটে ঢুকলেন তিনি। পরপর দুইবার নক করার পরও ও যখন পৌষ দরজা খুলল না, তখন ব্যাপারটা সম্মানে লাগলো তৌসিফের। ভাতিজার সামনে এসে বউয়ের রুমে দরজা নক করছে। আদিত্য কি ভাবছে কে জানে। 22 বছরের আদিত্য নিশ্চিত বিষয়টা স্বাভাবিকভাবে দেখছে না। নতুন বউ তার বরের রুমে ছেড়ে পাশের রুমে দরজা আটকে ঘুমাচ্ছে। এবার কিছুটা জোরে নক করাতে ঢুলতে ঢুলতে দরজা খুলে দিল পৌষ। খুলেই ঢুলুমুলু পায়ে আবার গেল বিছানায়। তৌসিফ অবাক না হয়ে পারল না। এই মেয়ে কতটা আরামেই না ঘুমাচ্ছে, একদম ঘোড়া বেচে ঘুম যাকে বলে। এগিয়ে এসে ডাকলো তৌসিফ। পৌষরাত? পৌষ স্বভাবসুলভ উত্তর দিল না। তৌসিফের রাগ লাগলো। পৌষের হাত ধরে টান তুলে বলল, গো ফাস্ট পৌষরাত, ফ্রেশ হয়ে এসো। বাবু তোমাকে দেখিয়ে রেস্ট নিতে যাবে। এত দূর জার্নি করে তোমাকে দেখতে সোজা এখানে এসছে। মুখে চ্যাঁ শব্দ করে চোখ ডলতে ডলতে বাইরে যেতে নেই পৌষ।
তৌফিক তাড়াতাড়ি ওকে ওর সামনে দাঁড়িয়ে বলল, কি আশ্চর্য, কোথায় যাচ্ছ তুমি? মুখে অন্তত পানি দিয়ে যাও। কেন? মুখ দেখতে এসেছে, দেখবে এরপর ফুটে যাবে। এত কাহিনী কেন করতে হবে? দীর্ঘশ্বাস ফেলে বিছানায় পড়া ওড়নাটা ওর মাথায় দিয়ে বলল। চলো। গটগট পায়ে বেরিয়ে এলো পৌষ। সোফাতে বসে আপেল চিবোতে চিবোতে ফোন স্ক্রল করছিল আদিত্য। কেউ কাউকে এখনো দেখেনি যদিও। হঠাৎ পরিচিত এক নারী কণ্ঠ কানে আসতেই মুখের আপেলটুকু আর চিবোতে পারল না আদিত্য। পৌষ আদিত্যর দিকে না তাকিয়ে পিছন থেকে বলল, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায় আদিত্য। দুইজন দুইজনকে দেখে অবাকের চরম মুহূর্তে পৌঁছে গেল। পাকা ঢোক গিলল আদিত্য। পৌষের বাকি ঘুমটুকু হাওয়ায় মিলিয়ে গেল। যদিও ও জানতো এই মুহূর্তটা আসবে, কিন্তু ঘুমে থাকায় এতক্ষণ কিছুই মাথায় ছিল না। নিজেকে যথেষ্ট শক্ত রাখতে চাইল পৌষ। নিজের ভালোবাসার মানুষটা এতদিন পর চোখের সামনে, অথচ মুখ দিয়ে কথা বের হচ্ছে না কারো। দুজন থম মেরে গেল একদম। আদিত্য এক প্রকার ছুটে এসে পৌষের সামনে দাঁড়িয়ে অস্থির গলায় জিজ্ঞেস করলো, এই পুষি, পুষি, তুমি এখানে এখানে কি করছো? কোনো কাজে এসেছো? কিন্তু এখানে তোমার কি কাজ? এ, তুমি বেডরুম থেকে বের হলে কেন? কথা বলো পুষি, প্লিজ সে সামথিং। পৌষের চোয়াল কাঁপে। অ্যাডামস অ্যাপেলটা নড়বড়ে হয়। চোখ দুটো তাদের তৃষ্ণা মেটাতে শুধু দেখেই যাচ্ছে। আদিত্য কোনো কিছু না ভেবে পৌষের গালে হাতে রাখল। এই প্রথম আদিত্যের স্পর্শ পেল পৌষ। কোনোদিন কারো হাতটা ছুঁয়ে দেখা হয়নি। আদিত্য যেন পাগল হয়ে উঠল। বারবার জিজ্ঞেস করতে করতে আচমকা জড়িয়ে ধরল পৌষকে। এইবার আর নিজেকে থামাতে পারল না পৌষ। প্রিয় মানুষটার স্পর্শে এসে কেঁদে উঠল হু হু করে। তৌসিফ কাজের মেয়েটাকে রান্নাঘরে কফির কথা বলে ড্রয়িং রুমে এসে এহেন দৃশ্য দেখে থমকে গেল। শরীরে থাকা রক্তগুলো পা থেকে মাথায় উঠতেও সময় নিল না। তীব্র শব্দে গর্জে উঠেও, আদিত্য। এই প্রথম তৌসিফ ওকে আদিত্য বলে ডাকলো। মুহূর্তে সিটকে পৌষকে ছেড়ে দিল আদিত্য, কিন্তু পৌষ মানল না। ও গিয়ে পুনরায় আদিত্যর হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও আদি, মাফ করে দাও। আই ওয়াজ হেল্পলেস, আই এম সরি আদি। তৌসিফ এসে এবার হ্যাস কাটানে নিজের বুকে নিয়ে নিল পৌষকে। আদিত্যর দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, বাসায় যা। ছুটে চলে গেল আদিত্য। তবে পৌষ, ও তো ছটফট করতে লাগলো। নিজেকে শক্ত রাখা তেজি মেয়েটা আদিত্যর কাছে যেতে চাইল, বলতে চাইল তাকে সব কিছু। সে মাপ চাইতে চাইল আদিত্য থেকে। অথচ তৌসিফ ভাবল ভিন্ন। ওর বউ কিনা ওরই ভাতিজার সাথে। মাথাটা খারাপ হতে সময় লাগলো না ওর। হাত পা ছুড়ে আদিত্যর কাছে যেতে চাই পৌষ। তৌসিফ ওর হাত টেনে রুমে নিয়ে দরজায় ধাম করে বন্ধ করে দিল। বিকট দুটো ধমকে ভয়ে ছিটকে গেল পৌষ। তৌসিফ পৌষের গালটাতে আঙুল ডাবিয়ে চেপে ধরে দাঁত খামঠি মেরে প্রশ্ন করলো, তোর আশিক আদিত্য ছিল? ব্যথায় কুকড়ে উঠে পৌষ কোনো মতে বলে, ব্যথা পাচ্ছি। আয় চুপ, বল তোর লাফাঙ্গি প্রেমিক আদিত্য? বিকট ধমক দিয়ে জিজ্ঞেস করে গালের চাপটা দীর্ঘ করে তৌসিফ। ওর মাথায় খুন চেপেছে এই মুহূর্তে। পৌষ কান্না করতে করতে মাথা নেড়ে সায় জানাতেই তৌসিফ হঠাৎ ওর গলায় চেপে ধরে বলে, মুখে বল। গলায় চেপে ধরায় কিছুই বলতে পারল না পৌষ। তৌসিফ চাপটা আর একটু জোরে দিয়েই দেয়ালে ঘেঁষিয়ে বলল, বল। ইউ। গলায় চাপ দেয়া হাতটা ছেড়ে দিল তৌসিফ। দুই হাতে গলা ধরে ফ্লোরে বসে কাশতে লাগে পৌষ। দানবীয় লাগছে তার তৌসিফকে। এই লোক এতটা কেন ক্ষেপে গেল? সে কি সত্যিই জানতো না আদিত্য পৌষকে ভালোবাসে? রাগে হিতাহিত জ্ঞান মুহূর্তে হারিয়ে ফেলে তৌসিফ। আজও ভিন্ন হলো না। তাকে ধোঁকা দেওয়ার সাহস কে করলো? এতটা জঘন্য অনুভূতি থেকে পালাতে চাইল। আপন ভাতিজার প্রেমিকাকে কিনা ও বউ করে নিয়ে এসেছে। রাগে গা কাঁপছে ওর। সাইড টেবিল থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে ঠোঁটের ভাঁজে গুজল। ভয়ে ভয়ে ওর দিকে তাকিয়েছে পৌষ। একটু দূরেই পানি রাখা। এই মুহূর্তে পানির দরকার। কাশতে কাশতে গলা ব্যথা করছে।
কোনো মতে উঠে যেই না পানির গ্লাসটা তুলবে অমনি হঠাৎ তৌসিফের থাবার শিকার হলো। জ্বলন্ত সিগারেটটা পেছন থেকে ওর পেটে চেপে ধরতেই আঁতকে উঠে চিৎকার করে পৌষ। তৌসিফ থামল না। জ্বলন্ত সিগারেটটা এবার ঠিক পৌষের বুকে চেপে ধরল। ছুটতে চাই পৌষ, পালাতে চাই, তবে পারে না। ওর এক একটা আত্মচিৎকারে দরজার বাইরে উপস্থিত প্রতিটি কাজের লোক কেঁপে ওঠে। তৌসিফের রাগ সম্পর্কে তারা অবগত, কিন্তু ছোট্ট মেয়েটা তো অবগত না। অতীত। আদিত্য আর পৌষ দুজনকে একই শিক্ষক পড়াতো। যদিও আদিত্য ওর থেকে 2-3 বছরের বড়, তবে ইংরেজিটা পড়ানোর সুবাদে গ্রামার পার্টটা মাঝে মধ্যে মিলে যেত। পৌষের একটা বই স্যার একবার দিতে বলে আদিত্যকে। ফোন করে হেমন্তকে বলে যাতে পৌষকে বলে গ্রামার বইটা আদিত্যদের বাসায় পৌঁছে দিতে। আদিত্যের পরীক্ষা। হেমন্ত তখন কাজে যাচ্ছিল বিধায় নিজে দিতে পারেনি। চৈত্র বা জ্যৈষ্ঠ বাসায় নেই। অবশেষে পৌষ পাশের বাড়ির চাচাতো বোনকে নিয়ে যায় তালুকদার বাড়িতে। এই বাড়ি এলাকায় সবাই চেনে। এই পথ ধরে কলেজ যেত পৌষ। সেদিনই প্রথম এই বাড়িতে পা রাখেও। দারোয়ান জানায় 2 তলায় থাকেন আদিত্যরা। পৌষ ভদ্রভাবে বইটা আদিত্যকে দিতেই আদিত্যর মা জোর করে ওকে টেনে বসায় ভেতরে। অস্বস্তিতে হাঁসফাঁস করা পৌষকে দেখে আদিত্য হেসে বলে, কি হয়েছে পুষি? আরন্ট ইউ ফিল কমফর্ট? ইউ না, আসলে ভাইয়া আমার নাম পরশুরাত। কিন্তু তোমার এই ছোট্টখাট্ট মুখটা দেখে একদম বিড়াল বিড়াল লাগে। আদরে বাচ্চা একটা, তাই তোমাকে পুষি ডাকলাম। পৌষের বুকটা এমনিতেই ধুকপুক করছিল। আদিত্য এত কথা বলাতে তা বেড়েছিল কয়েক গুণ। এরপর কতদিন গেল, কিভাবে যেন ফেসবুকেও একদিন কথা বলা শুরু হলো। বাহানাটা ছিল আজব। কোনো এক অ্যাপ পৌষকে ইনস্টল করে কোড চাইছিল আদিত্য। এসব কিছু করে ও ইনকাম করে। পৌষ ওই দিন অনেক চেষ্টা করেও কোড দিতে পারেনি, কেন যেন হলোই না। হেমন্ত তখন নতুন ওকে ফোন কিনে দিয়েছে। এত সবও বুঝতো না। ধীরে ধীরে কথা বাড়লো। কলেজের বাইরে আদিত্য দাঁড়িয়ে থাকতো মাঝে মধ্যে। কেউ যাতে না চিনে তাই মুখে মাস্ক পরে সানগ্লাস চোখে দিয়ে রাখতো। সাহস জুগিয়ে একদিন আদিত্য কথা বলতে এগিয়ে এসেছিল পৌষের কাছে। সেদিন ছিল পৌষের কলেজের শেষ দিন। সামনে তার ফাইনাল পরীক্ষা। বিদায় অনুষ্ঠানে শাড়ি পরে আসাতে ওকে দেখে লোভ সামাল দিতে পারেনি আদিত্য। তাই তো ছুটে এসে কথা বলতে চায়। ভাগ্যের নির্মম পরিহাসে বড় চাচা সেদিন নিতে যায় পৌষকে। এসেই দেখে নাক মুখ ঢেকে রাখা এক ছেলে একটা গোলাপ দিচ্ছে পৌষকে। ব্যাস, কাণ্ড সেদিনই ঘটে গেল। বাসায় এসে তুলকালাম লেগে যায়। পৌষকে কিছুতেই আর পড়াবেন না তিনি। তবে পৌষের চড়া গলা আর হেমন্তর জন্য পরীক্ষাটা দিয়েছিল। ভার্সিটিতে ভর্তিও হয়েছে এবছর এক প্রকার যুদ্ধ করে। ভাগ্যক্রমে একই ভার্সিটির ভিন্ন ডিপার্টমেন্টে আদিত্য আর পৌষ। ওর 19তম জন্মদিনের রাতে আদিত্য হঠাৎই কল করে। সে জানায় ম্যারিন ট্যুরে যাচ্ছে সে, হয়তো মাস 3-4 লাগবে। এসেই বাসায় জানাবে পৌষের কথা। যদি ওর বাবা জানে তবে এখনো পর্যন্ত কিছু বলেননি। তবে পৌষের মনে মনে পছন্দ ছিলই বটে, তাই তো সেদিন ওয়াদা করে শক্ত মনের মেয়েটা সে অপেক্ষা করবে। বর্তমানে আদিত্যদের ফ্ল্যাট থেকে চিল্লাচিল্লির শব্দ আসছে। তৌসিফ ওদিকে যেতে গিয়েও গেল না। মাথা ঠান্ডা করা প্রয়োজন ওর। নিজেকে সামলে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করেও সময় নিয়ে ভাবে কিছু জিনিস। মাথা ঠান্ডা করে বের হতেই দেখে ভয়ে এখনো লুকিয়ে বসে আছে পৌষ। মায়া হয়েও হলো না তৌসিফের। কিভাবে আদিত্যর বুকে গেল। চোখ বুঝে নিজেকে শান্ত করে পৌষের কাছে গিয়ে ওকে টেনে তোলে। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলে, ফ্রেশ হয়েছো? এই প্রথম তৌসিফের এক কথায় পৌষ ওয়াশরুমে গেল। তৌসিফ বাঁকা হাসলো। ডোজ কাজে দিয়েছে। যদিও রাগটা ছিল বড় ভাই আর পৌষের চাচার উপর বেশি, তবে তা উঠিয়েছে পৌষের উপর। প্লেটে করে খাবার নিয়ে এসে দেখলো পৌষ হাত পা গুটিয়ে বিছানায় বসা। তৌসিফ ওর সামনে খাবার রেখে বলল, খেয়ে নাও। মাথা নিচু করেই মুখে খাবার দেয় পৌষ, কিন্তু গিলতে পারে না। গলা ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে এলো ওর। কোনো মতে বলল, গিলতে পারছি না। খেতে বলেছি, খাবে। বলেই চলে যায় তৌসিফ।
মুখে খাবার নিয়েই কেঁদে ফেলে পৌষ। তৌসিফ হাতে করে একটা স্যুপের বাটি নিয়ে ফেরত আসে, পৌষের সামনে দিয়ে বলে, ধীরে ধীরে খাও। কোনো মতে অর্ধেক খায় পৌষ। তৌসিফ হঠাৎ ওর পেটে হাত রাখে, চমকায় পৌষ, তবে লাভ হয় না। কিছু বলার আগেই মুখ দিয়ে বেরিয়ে আসে উফ শব্দ। পেটে বরফ ধরেছে তৌসিফ। হাত চেপে বিছানায় চাদরটা খামচে ধরেও। তৌসিফ তাকালো ওর মুখ পানে, চোখ মুখ খিচে আছে মেয়েটা। আস্তে ধীরে যখনই ওর বুকের দিকে উঠতে চাইলো, তখনই অসহায় চোখে তাকিয়ে নিচু স্বরে পৌষ বলে, প্লিজ না। আমি না তো কে? চোখ বুঝে নেয় পৌষ। ওর জামাটা বুকের দিক থেকে সরিয়ে তাতে বরফ খণ্ড ধরে তৌসিফ। হাত পা অবশ হয়ে আসে পৌষের। কি হচ্ছে তার সাথে সব? আজ 4 দিন পড়লো তৌসিফের বউ হয়ে তালুকদার বাড়িতে আসে পৌষ। ছটফট করা দুরন্ত পৌষ এই 4 দিন ধরে ঘরবন্দি হয়ে কাটিয়ে দিল। তাকে রুমের বাইরে অবধি পা রাখতে দেয়া হলো না। তৌসিফেরও তেমন কোনো আতাপাতা নেই। দিনে 1 কি 2 বার ওর দেখা মেলে। মন ভরা ভাব নিয়ে পৌষ তাকালো বাড়ির আঙিনায়। পুকুর পাড়টা দেখা যাচ্ছে, সেখানেই উঁচু করে সিমেন্টের বাধাই করা জায়গা। আদিত্য বসে ফোনে কারোর সাথে কথা বলছে হয়তো। নজর সরিয়ে নিল পৌষ। তার ফোনটা বেজে যাচ্ছে। রুমে এসেই দেখলো হেমন্ত কল করেছে। ওদের কারোর সাথেই এই 4 দিন কথা হয়নি। যেখানে ভাগ্যই সাথে দিল না, সেখানে রেগে থাকার তেমন কোনো কারণ দেখলো না পৌষ। ফোনটা রিসিভ করেই সালাম জানালো অতি নম্র স্বরে। উপাস থেকে সালামের জবাব দিয়েই হেমন্ত বলতে লাগলো, কেমন আছিস পৌষ? জানি না তো হেমু ভাই। হেমন্তর বুকটা ভেঙে কান্না পায়, তবুও কণ্ঠ খাদে নামিয়ে বলে, এমন না আমি জানি না পৌষ, আমি সবটা জানি। নিজের অস্তিত্বের সত্যিটা তুই এখন অবধি জানিস না। আমার হাত পা বাঁধা, শোনা, না হলে তোকে এতটা সাফার করতে দিত না তোর হেমু ভাই। শুধু এতটুকু মনে রাখ, যেমনটা তুই জানিস বিষয়গুলো তেমন না। তোর অতীত তোকে ওখানে নিয়ে গিয়েছে পৌষ। জানি তুই রেগে আছিস, নিজের বাবার সাফাই গাইছি না, শুধু বলবো একদিন সত্যিগুলো তুই জানবি। জানি না কিভাবে সামনে এগোবি, তবে সবসময় মনে রাখিস পৌষ, তোর হেমু ভাই আছে তোর সাথে। তুই আমার বোন, তোকে এবারই প্রতিটা মানুষ ভালোবাসে শোনা। অতীত কারো পিছু ছাড়ে না, তোকেও ছাড়েনি। সুযোগ দে নিজেকে, তুই পারবি সবটা গুছিয়ে নিতে। জানি তোর মনে প্রশ্ন যাচ্ছে অনেক, তবে ওই যে বললাম, চাইলেও কিছু বলতে পারবো না আমি এখন। একটা প্রশ্নের উত্তর দেবে? আমি কি জারুর সন্তান? উত্তরটা শোনা হলো না। পেছন থেকে তৌসিফ ওর ফোনটা নিয়ে কেটে দিয়ে তাকালো পৌষের দিকে। মেয়েটার চোখের ভাষাও বোঝে না। মাঝে মধ্যে বুঝে, তবে আবার মনে হয় না বুঝে না। এতটুকু একটা মেয়ে 4 দিনের ব্যবধানে কেমন মূর্ছে গেল। তৌসিফ সাধারণভাবেই বলল, এতদিন পর বাসার কথা মনে পড়লো? না, হেমু ভাই কাল দিয়েছিল। ও, তোমার সাথে কিছু কথা ছিল পুজরাত। এখন বাইরে যাচ্ছি, রাতে কথা হবে। তোমার কিছু প্রশ্নের উত্তর পাবে। ওর মাথায় হাত দিয়ে চলে গেল তৌসিফ। বারান্দায় দাঁড়িয়ে তৌসিফের গাড়িটা যেতে দেখে দীর্ঘশ্বাস ফেলে পৌষ। রুমে এসে ওড়নাটা মাথায় দিয়ে পা বাড়ায় বাইরের দিকে। দরজার কাছে যেতেই মিনু বলে উঠল, কই যান ছোট ভাবি? পৌষ তাকালো এক পলক। এমনি সময় হয়তো দুটো কড়া কথা বলতো, তবে এখন কিছুই বলল না। গটগট পায়ে বেরিয়ে এলো সদর দরজা থেকে। মিনু পেছন থেকে ডাকলেও শুনল না। 3 তলা থেকে নেমে পৌষ সোজা পুকুর পাড়ে এলো। আদিত্যর কাছে মাপ চাইতে হবে তার। কোনো বাবাই চাইবে না তার ছেলের বিয়ে কোনো জারজ সন্তানের সাথে হোক। তেমনই ভাবে হয়তো তৌফিক তালুকদারও চায়নি। এটাই তো স্বাভাবিক। জীবনের সবচেয়ে বড় সত্যি কিনা পৌষ জানে না। তবে 2 দিন পূর্বে যখন তৌসিফ ওর বড় ভাইয়ের সাথে কথা বলছিল, তখন পৌষের কানে শুধু একটা কথাই ঢুকেছিল, যা তৌফিক তালুকদার বলেছিলেন চিৎকার করে, আমার ছেলের সাথে জারজ করো সম্পর্ক করুক, তা কোনোদিন আমি মেনে নিতাম না। ব্যাস, পৌষ সেদিন একটা উত্তর পেয়ে গেছিল। এটাই একমাত্র কারণ যার দরুন তৌফিক তালুকদার ছেলেকে সরিয়েছিলেন পৌষ থেকে। কিন্তু কেন তৌসিফের সাথে তার বিয়ে হলো ওটা পৌষ জানে না। তবে ও ধরে নিয়েছে যেহেতু জারজ সন্তান আর তৌসিফের বউও ভেগে গিয়েছে, এছাড়াও তৌসিফের চরিত্র ঠিক নেই, সেই সুবাদে হয়তো জারজ পৌষের সাথে চরিত্রহীন পুরুষ তৌসিফের বিয়ে হলো। হঠাৎ কানে কিছু কথা আসতেই স্তম্ভিত ফিরে পায় পৌষ। কখন যে ভাবনায় ডুবেছিল খেয়ালই নেই।
আদিত্য হেসে হেসে ফোনে কথা বলছে কারোর সাথে। আরে না, কি যে বলিস, এই মাস পরে চলে যাচ্ছি দেশের বাইরে। প্রেম টেম করার সময় নেই। এতদিন টাইম পাস করেছি অনেক, তোদের চট করে পড়ে বেড ধরে অনেকটা সময় অপচয় করেছি। নাও ইজ টাইম টু রিল্যাক্স। দেশি মেয়ে দিয়ে আমার পোষাবে না ডুট। আই ওয়ান ইউ, ইউ নোম। আর কিছু শোনার অপেক্ষা করলো না পৌষ। ধীরে ধীরে পা ফেলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। ও যেতেই কান থেকে ফোনটা সরালো আদিত্য। পুকুরের পানিতে এতক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছিল পুষির অবয়ব, যা ধীরে ধীরে নাই হয়ে গেল। আদিত্যর বাচক দিয়ে আচমকা এক ফোঁটা গরম তরল পড়ল। গাল বেয়ে না পড়ে তার টুপ করে পড়ল পুকুরের পানিতে। এত এত মিষ্টি পানির মধ্যে মিলে নিজের অস্তিত্ব হারালো সেই নোনা পানি। ঠিক যেমনভাবে সম্পর্কের বেড়া জালে নিজেকে হারালো আদিত্য। চলমান গাড়িতে বসে মুচকে হাসল তৌসিফ। জীবনে এক ভুল মানুষ কয়বার করে? একবারই তো। তাহলে তৌসিফ কেন দুবার করবে? ন্যাড়া বেলতলায় একবারই যায়। প্রবাদটা মনে পড়ল তৌসিফের। এর কারণ আছে অবশ্য। বেলতলায় ন্যাড়া মাথায় একবার যাওয়ার পর তো আর ন্যাড়া বেঁচে থাকে না। দ্বিতীয়বার যাওয়ার সুযোগটা কোথায়? কিন্তু তৌসিফের তো সুযোগ আছে। সে কেন কাজে লাগাবে না তাহলে এই সুযোগ? সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে ভিতরে ঢোকে পৌষ। এলোমেলো মস্তিষ্ক তো কাজ করে না আজ 2 দিন ধরে। যার বাবা মায়েরই ঠিক নেই সেসব সন্তানদের রাগ অভিমান মানায় না। তাই তো পৌষ কারোর প্রতি কোনো রাগ রাখলো না মনে, পুষে রাখলো না কোনো অভিযোগ, ছেড়ে দিল ভাগ্যের উপর। ওকে ঢুকতে দেখেই হেলে দুলে ওর সামনে এলো মিনু। বাদাম বুট চিবুতে চিবুতে রসিয়ে রসিয়ে বলল, কি গো ছোট ভাবি, তোমার মুখটাও অমন দেখায় কেন? মামা বুঝি আজকাল আদর্শ ভাগ কম দিচ্ছে? কি হলো তা বোঝা গেল না, তবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল মিনু। পৌষ ওর গালে ঠাঁটি এক থাপ্পড় মেরে হিস হিসিয়ে বলল, কাজের মেয়ে যোগ্যতা বুঝে কথা বলবি। মুখ এত চুটলে জিহ্বা গোড়া থেকে উপড়ে ফেলবো। চিনিস নি এখনো পোষকে? বলেই ধূপধাপ পা ফেলে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় পৌষ। রান্নাঘরে থাকা বিজলির মা মুখ টিপে হাসছেন। পাশের মেয়েটাকে বললেন, এইবার কোনো নোংরা খেলার ইতি ঘটবে বলে মনে হচ্ছে। যোগ্য মেয়ে এসেছে বাড়িতে। মেয়েটা সায় জানালো। মিনুকে তার সহ্য হয় না। নিজে কাজের মেয়ে হয়েও ঢপ দেখায় এমন যেন সে নিজেই মালিক। জীবন মানুষকে বিভিন্নভাবে শিক্ষা দেয়। ঠোকরা খেতে খেতেই তো একদিন মানুষ বড় হয়, বুঝ আসে তার মাঝে। পৌষের আজ কেন জানি কান্না আসছে না। সে খুব করে চাইলো হাওমাও করে কান্না করতে, তবে হচ্ছেই না, কান্না আসছে না। চোখে জ্বালা ধরে একদম, তবুও কান্না এলো না। এমনটা না আদিত্যকে সে অনেক বেশি ভালোবাসতো বা খুব গভীর কোনো সম্পর্ক ছিল তাদের মাঝে। কথাটা হলো ফার্স্ট লাভ অফ টিনেজ। কিশোরীর প্রথম মন বিনিময় ঘটেছিল। কোনরূপ স্পর্শ ছাড়া এক সম্পর্ক যার কোনো মারপ্যাচ পৌষ বুঝিনি। মনের ওপর জোর চলে না, কখনোই না। যদি ততটা গভীর সম্পর্ক হতো তাহলে হয়তো পৌষ কোনোদিন বিয়েতে মত দিতেই পারত না। পছন্দ ছিল দুজন দুজনকে। সেদিন আবেগ সামলাতে পারেনি পৌষ। তাই তো আদিত্য যখন আলিঙ্গন করলো তখন বেহায়া তার হাত দুটো হঠাৎই আদিত্যের পিঠ ছুঁয়ে দেয়। কোনরূপ কামনায় পড়ে পৌষ হাত বাড়ায়নি। আদিত্য তার ভালো বন্ধু ছিল প্রথম, পরেই না সম্পর্ক একটু বাড়ল, যা পৌষ তৌসিফের নামে কবুল পড়ে নিজ পায়ে পিষ্ট করেছে। আজ আদিত্যর সত্যি জানতে পেরে কেন জানি খারাপ লাগলো না। শুধু মনে হলো যা হলো ভালোই হলো। একজন জারজ সন্তান থেকে বেঁচে গেল আদিত্য। ওর দেয়া ধোকা পৌষের মনে মেনে নিতে একটু খারাপ লাগেনি। অভিমানে বুকটা ফেটে গেলেও নিজেকে বুঝ দেয় পৌষ। জারজদের অভিমান মানায় না, তারা শুধু হেলায় খেলায় মানুষের প্রয়োজন মেটায়। কি মনে করে আলমারি খুলে পৌষ? তৌসিফ তার বউয়ের জন্য অসংখ্য দামি কাপড়ে আলমারি ভরেছে। বেছে বেছে ফিনফিনে এক পাতলা শাড়ি টেনে বের করেও আজ পৌষ সাজবে, নিজেকে সাজাবে তৌসিফের জন্য। আদিত্যর সাথে তার শেষ সম্পর্কটুকু ছিল ক্ষমা চাওয়ার, যার আর প্রয়োজনীয়তা অনুভব করছে না পৌষ। বন্ধুদের সাথে বেট ধরেই যেহেতু আদিত্য এসব করেছে, তাহলে কেন পৌষ মাপ চাইবে? লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো পৌষ।
সাদার মাঝে লাল রঙা শাড়িটা অদক্ষ হাতে পড়ল। একা অবশ্য পারল না, ফোনের সাহায্য প্রয়োজন হলো। ঠিক মাঝ বরাবর সিঁথি কেটে ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক লাগালো। বলা হয় পুরুষ নাকি নারীর লাল রঙা ঠোঁট দেখেই সবার আগে আকর্ষণ বোধ করে। আয়নায় নিজেকে দেখেই চমকালো বটে। তার এহেন রূপ নিজের কাছে অচেনা। কখনো এই রূপ নিজেকে আবিষ্কার করা হয়নি তার। অপেক্ষার প্রহর শেষ করে তৌসিফ ফিরল রাত 12টা নাগাদ। মিনু ঘুমিয়ে যাওয়াতে তেমন তাণ্ডব ঘটল না। না হয় তাকে চড় মারার মশগুল সে পৌষকে গুনাত। অন্ধকার রুমে ঢুকে তৌসিফ ভাবল পৌষ হয়তো ঘুম, তাই হাত ঘড়ি খুলে সোজা ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে পৌষকে খেতে আসতে বলবে বলে যেই না লাইট অন করলো অমনি চমকালো। খাটে পা ঝুলিয়ে বসে আছে এক অপ্সরী। তৌসিফের বুকে দুটো ধাক্কা লাগলো। পৌষের এহেন রূপ তার দেখা হয়নি। বিবাহের রাতেও মেয়েটাকে এত সুন্দর লাগেনি। চোখ বুজে নিজের প্রথম নারীটির চেহারা মনে করতে চাইল তৌসিফ, পারল না। কোনোভাবেই তার চেহারাটা কল্পনায় এলো না। তার ওই ফর্সা মুখটা পৌষের শ্যামরঙা মুখের সামনে হার মানল। বড্ড অসহায় অনুভব করে তৌসিফ। ফাঁকা ঢোক গেলে পৌষের সামনে দাঁড়িয়ে ডাকে, পৌষরাত। জি। আজকাল মেয়েটা এক ডাকেই উত্তর দেয়। তৌসিফ 2 আঙুল পৌষের চিবুকে শুয়ে দিয়ে ওর মুখটা তুলে চেহারাটা দেখেই বলল, মাশাআল্লাহ। পৌষ জানে না কেন, তবে মৃদু লজ্জা এসে ভর করেছে তার মাঝে। তৌসিফ এবার ওর মাথায় হাত রেখে বলল, এভাবে শাড়ি পরলে যে আজ? ভালো হয়নি। প্রশ্নের উত্তরে প্রশ্ন পাওয়া তৌসিফের পছন্দ নয়, তবে আজ খারাপ লাগলো না। পৌষের পাশে বসে হাতটা ধরে বলল, অনেক ভালো আছে পৌষরাত, তোমাকে সাদা এক বড়ি দেখাচ্ছে। মাথাটা নামিয়ে নেয় পৌষ। তৌসিফ ওর হাতের ভাঁজে নিজের হাত রেখে মোহনীয় কণ্ঠে বলে, I can read your eyes, পৌষরাত. Am I thinking right? পৌষ মাথা ঝাঁকালো। তৌসিফের বুঝতে মিনিটও লাগেনি পৌষ কি চায়। তার চোখের চাহনিতে সবটা স্পষ্ট। তৌসিফ ধীরে ধীরে ওর কোমরের দিকে হাত রাখতেই মুচড়ে ওঠে পৌষ। তৌসিফ আরেক হাত ওর বুকের দিকে রেখে মুখটা একদম সামনে এনে ফিসফিস করে বলল, I'm sorry for that, Chan. Though I was not wrong. পৌষের দেহে কাঁপন ধরল। তৌসিফের ঘ্রাণ ওর নাসারন্ধ্রে ধাক্কা খাচ্ছে। তৌসিফ পুনরায় ওর কানের কাছে মুখ নিয়ে বলল, জীবনের প্রথম কারো কাছে মাপ চেয়েছি পৌষরাত, আমাকে মাফ করে দিন। দিলাম। বলেই তৌসিফ ওর মাথায় চুলে চুমু খায়। সম্মুখে বসে থেকে এক গোছা চুল সামনে এনে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে বলে, আজ গ্রানটা আরো সুন্দর পৌষরাত। কথাটা বলেই ওকে কোলে তুলে তৌসিফ। সারা রুমে তখন জ্বলছে গোল্ডেন রঙের বাতিটা, যা পৌষের কাছে 440 ভোল্টের লাইট। পৌষকে কোলে তুলে একদম বারান্দায় এসে নামলো তৌসিফ। পৌষ চমকালো। জীবনের কাছে সে এই বয়সে অনেক বড় হারাটা ও হেরেছে। নিজের হেরে যাওয়া মানতে না পারা মেয়েটা চেয়েছিল নিজের সবটা শেষ করতে, তৌসিফের কাছে নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু তৌসিফ তা করেনি। সে সোজা ওকে কোলে তুলে বারান্দায় নিয়ে এসে বসিয়েছে। পৌষ মৌন রইল। তৌসিফ তাকালো বাইরের আকাশে। আজ চাঁদের দেখা নেই। মেঘের আড়ালে সে ঘাপটি মেরে বসে আছে। মেঘের কানা গোনাও আজ বেশি। এদিক ওদিক ছুটোছুটি করছে ওরা। তৌসিফের মনে পড়ল কোনো একটা সময় এই বারান্দায় রাত্রি বিলাস করতো তারা। রাতের পর রাত পাগল করা প্রেমিকের ন্যায় তৌসিফ তাকিয়ে থাকতো এক নারীর মুখের দিকে। তার কোলে মাথা রেখে শুনতো সকল অহেতুল অযৌক্তিক কথা। সেই অযৌক্তিক কথাগুলোই তৌসিফের মন ভোলাতো, সারাদিনের খাটুনির সমাপ্তি ঘটাতো। নরম তুলতুলে হাতটা নিজের হাতে ধরে বুকে রাখত। চোখ জুড়াতে সময় যায় অথচ প্রাণ জুড়াতো না। আজও সময়টা এক, তৌসিফ এক, পাশে নারীটি ভিন্ন। এতটুকু ফারাকের কারণে আজ তৌসিফের মন টানল না সেদিনের মতো। তবুও কোথায় যেন সূক্ষ্ম এক আকাঙ্ক্ষা জাগল, পৌষকে নিয়ে এই রাত্রিবিলাসের আকাঙ্ক্ষা। সুদূর আকাশ থেকে চোখ সরিয়েও তাকালো পৌষের দিকে। ছটফট করা পৌষ আজ শান্ত বটে। একজন চঞ্চলা প্রাণকে যদি থামাতে চাও তবে শুধু তার দুর্বল দিকে দুটো টোকা মারো, সে আপনা আপনি থমকে যাবে। পৌষের ক্ষেত্রে তাই হলো।
প্রশ্ন যখন নিজের অস্তিত্বের ওপর, তখন মানুষ তো থম ধরবেই। সেখানে পৌষ অতি আবেগী একটা মেয়ে, যা তৌসিফ বুঝেছে। ধীরে সুস্থে পৌষের পাশে বসেও এমনই সময় হলে মেয়েটা সরে যেত। তৌসিফ জানে আজ না সরার কারণটাও তার জানা। তৌসিফ কণ্ঠ খাদে নামিয়ে বলল, বলেছিলাম কিছু প্রশ্নের উত্তর দেব। নিজেকে তো দিয়েই দিলাম আপনাকে। ভোগ করুন, অতঃপর মুক্ত করুন আমাকে। ভোগ করুন শব্দটা শুনে তৌসিফের রুচিতে বাঁধল। আর মুক্ত? কে করবে পৌষকে মুক্ত? ইহকালে এটা সম্ভব না। পৌষকে নিজের দিকে ঘুরিয়ে ধারালো কণ্ঠে বলল, ভোগ? হ্যাঁ, ভোগ। আপনারা এটা বাদে আর কি পারেন? ভোগ করার হলে প্রথম রাতেই তা করতাম। হাত পা বাঁধা ছিল না, আর নাই আমার পুরুষত্বের কমতি আছে। তাহলে বসে আছেন কেন? যা করার করুন। আপনাদের নোংরামি থেকে আমাকে মুক্ত করুন। এক প্রকার চিৎকার করে উঠে বলল পৌষ। দাঁড়িয়ে গিয়ে বুক থেকে আঁচলটা সরিয়ে বলল, আহ্বান করছি আপনাকে, আমাকে নোংরা করুন, মুক্তি দিন। আপনার মোহরানা লাগবে না আমার, আপনার ঘরেই রাখা আছে। দয়া করুন আমার প্রতি। তৌসিফ উঠে এলো, হাত বাড়ালো পৌষের দিকে। আঁচলটা টেনে ওর কাঁধে দিয়ে শান্ত স্বরে বলল, তোমার আহ্বান কবুল করলাম পুষরাত। একটু থেমে পৌষকে নিজের পাশে বসিয়ে বলল, কথা দিচ্ছি কোনোদিন নোংরা করবো না, ভালোবাসে ভরিয়ে রাখবো। আমার ভালোবাসা পবিত্র হবে। পৌষ ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো পুনরায়, ধারালো কণ্ঠে বলল, হ্যাঁ, পবিত্র। তাও আপনার জঘন্য থেকেও জঘন্য। আপনারা কি ভেবেছেন আদির ফোন আলাপ শুনে আমি ওইসব হাবিজাবি বিশ্বাস করব? এই আমাকে বোকা মনে হয়? হ্যাঁ, মনে হয় আমি বোকা? পানিতে যদি ও আমার ছায়া দেখতে পারে, তবে আমি কেন আপনার ছায়া দেখতে পারবো না? নিজের গাড়ি আগে পাঠিয়ে অন্য গাড়িতে আপনি গিয়েছেন। ভেবেছেন আদিকে দিয়ে এসব বলিয়ে আমাকে দূরে সরাবেন ওর থেকে। এই মিথ্যের কোনো প্রয়োজন ছিল না। জারজ হতে পারি, তবে দুশ্চরিত্রা না। এত কথা বলে দম ফুরিয়ে এলো পৌষের। তৌসিফ পকেট থেকে নিজের ফোনটা বের করে একটা ভিডিও প্লেয়ার অন করলো, যাতে কিছুটা নেশার ঘরে আদিত্য নিজ মুখে স্বীকার করছে পৌষকে বাজি ধরে কথা বলা শুরু করেছিল। কিছু মেসেজ দেখায় তৌসিফ, যা দেখে গা শিউরে ওঠে পৌষের। পৌষকে বেড পর্যন্ত নিয়ে আইছিল আদিত্য সহ ওর বন্ধুদের একমাত্র লক্ষণ। অবিশ্বাসের কিছু দেখল না পৌষ। এই ভিডিও না হলেও 2 মাস আগের কোন একটা জাহাজের মধ্যে নেশায় বুঁদ হওয়া আদিত্য। তৌসিফ ফোনটা সরিয়ে বলল, মাত্র 1 ঘন্টা পুষরাত, 1 ঘন্টা লেগেছে এগুলো কালেক্ট করতে। পৌষের মুখে কথা রইল না। তৌসিফ এখানে অর্ধেক সত্যি বলল। আদিত্য 2 মাস আগ পর্যন্ত পৌষকে খারাপ নজরে দেখলেও ধীরে ধীরে সে অনেকটাই দুর্বল ছিল পৌষের প্রতি। বাবা মায়ের ছেড়ে দেয়া এক গরু হলো আদিত্য, যে যেখানে ঘাস দেখে সেখানেই মুখ দেয়। আদিত্যর গার্লফ্রেন্ড সংখ্যা অসংখ্য। হয়তো এত সবে সে পৌষকে পছন্দ করা শুরু করেছিল, যা প্রকাশ হওয়ার আগেই ধ্বংস হয়ে গেল। তৌসিফ পৌষের হাতটা ধরল শক্ত করে, অতি ঠান্ডা গলায় বলল, বিয়ের আগে আমি জানতাম না তুমি কোনোভাবে আদিত্যের সাথে জড়িত। তাহলে আজীবন একা থাকলেও তোমাকে বিয়ে করতাম না। আর রইল মুক্তি, তা ইহকালে হচ্ছে না পুষরাত। বিয়ে যেহেতু করেছি, ছাড়বো না। ভাবছো তোমাকে কেন বিয়ে করলাম? এর উত্তর অনেক। তুমি নিজেকে জারজ বলো আর যাই বলো না কেন, তুমি এই তালুকদার বাড়ির সাথে জড়িত। আমার সূত্র না, বরং ভিন্নভাবে। শুধু জেনে রাখো, তোমাকে নদীতে যাতে না ভাসতে হয়, তাই তোমাকে এখানে আনা হয়েছে। বড় ভাই না করেছিল, মেজ ভাই ততটা রাজি ছিল না। কিন্তু জানো, ছোট ছিলাম বলে বাবা আমাকে সব বলতো, কারণ জানি না আমার আব্বার কথা রাখতেই তুমি এখানে। তৌসিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল পৌষ। ওর গলাটা এবার ভাঙা শোনালো। দয়া করে বলবেন, আমি কি কারো পাপ নাকি কারো করা পূর্ণ? নিজের মাকে দেখেছ? পৌষ মাথা নাড়ে। তৌসিফ পুনরায় জিজ্ঞেস করে, দেখবে? হ্যাঁ বোধক মাথা নাড়তেই তৌসিফ পকেট থেকে একটা সাদা কালো ছবি দেখালো। চিকন গড়নের 2 বেনি করা কোন এক যুবতীর ছবি। অসম্ভব সুন্দর, তবে পৌষের চেহারা ওর বাবার মতো। ও দেখেছে বাবার ছবি। টলমলে চোখে দেখতেই তৌসিফ বলল,
তোমার চোখ দুটো তোমার মায়ের মতো। হুম আরেকটা রিজন বলবো তোমাকে বিয়ে করার। হুম প্রথম বিয়ে প্রেম করে করেছিলাম, বউ আমাকে ঘোল খাইয়ে পালিয়ে গেল। আমার প্রেমের সুধা তার পোষায়নি, তো এবার আব্বার করা পছন্দে বিয়ে করলাম। দেখি আমার প্রেমের সুধা তোমায় পোষায় কিনা।